साधु संत पहला बैठते थे, आता था, तपस्या करता था, उसी वक्त हिम का स्नो का वजह से उन लोगों को देहांत भी हो गया, इसलिए সেই কারণেই নাম সান্দাকফু। সান্দাকফু যাবার রাস্তা বেশ ভয়ঙ্কর, আবার সান্দাকফু অপরূপ সুন্দর। পাহাড়ি পথে সৌর্য সাথে ব্লগে এবার আমরা আপনাদের নিয়ে যাব এই ভয়ঙ্কর সুন্দর জায়গা সান্দাকফুতে। দুটি পর্বে এই ভ্রমণ সম্পূর্ণ করা হবে। প্রথম পর্বে থাকল টুমলিং। সান্দাকফু যেতে গাড়ি বুক করতে হয় মানেভঞ্জন থেকে। এখানে একটু সকাল সকাল না পৌঁছতে পারলে অনেক সময় গাড়ি পাওয়া যায় না, তাই আমরা গতকালই 3 কিলোমিটার দূরের গ্রাম মাজুয়াতে এসে থেকে গেছিলাম। সিঙ্গালীলা ল্যান্ড রোভার অ্যাসোসিয়েশনের বুথ থেকে বুক করলাম গাড়ি। তবে ল্যান্ড রোভার নয়, বলেরো। কেন, এই কারণটা পরে জানাবো। বুকিং স্লিপে ড্রাইভারের নাম দেখলাম ফিঞ্জো তামাং। এখানে ওয়াইল্ড লাইফ ডিভিশনের অফিসে আমাদের আইডেন্টি প্রুফের জেরক্স সহ ফর্ম ফিল আপ করে পার হেড 20 টাকা করে এন্ট্রি ফি জমা দিতে হলো। যদিও সবটাই করলো ফিঞ্জো ভাই। এবং ফাইনালি আমাদের যাত্রা শুরু হলো সান্দাকফুর পথে। গাড়ি ছাড়ার পরেই ফিঞ্জো ভাইকে প্রথম যে কথাটা বললাম তা হলো, ফিঞ্জো ভাই সান্দাকফু মে ওয়েদার कैसा रहेगा? আসলে এত দূর থেকে এত খরচা করে এরকম বিপজ্জনক পথে যাওয়ার উদ্দেশ্য একটাই, সান্দাকফু থেকে কাঞ্চনজঙ্ঘা আর সানরাইজ দেখা। মানেভঞ্জন থেকে 3 কিলোমিটার দূরের গ্রাম চিত্রে। এটাই এ রুটের প্রথম স্পট। প্রায় 8500 ফুট উচ্চতায় চিত্রে ভিউ পয়েন্ট। রয়েছে একটি মাত্র হোমস্টে। ভিউ পয়েন্টের মাঠে দেখলাম এক ল্যান্ড রোভার খারাপ হয়ে গেছে। যে কোনো ল্যান্ড রোভার গাড়ি সান্দাকফু যেতে 1 থেকে 2 বার খারাপ হয়, আর সেই কারণেই আমরা বলেরো গাড়ি নিয়েছি। চিত্রের পরের নেক্সট স্পট লামেধুরা। ড্রাইভার ফিঞ্জো ভাই এখন আমাদের গাইড। রাস্তার বাঁদিকের দোকানপাট দেখিয়ে ফিঞ্জো জানালো সেটা নেপালের এরিয়া, আর রাস্তার ডান দিকের এরিয়া ইন্ডিয়া। কাঁটাতার কোথায়? ফিঞ্জো বলল, नहीं सर, इधर कांटातार नहीं होता। এবার রাস্তা বেশ দ্রুত উচ্চতা নিতে থাকলো। উচ্চতার কথায় একটা ইনফরমেশন শেয়ার করি।
এনজিপি থেকে সরাসরি মানেভঞ্জন এসেই গাড়ি ধরে সান্দাকফু না যাওয়াই ভালো। মাজুয়া বা মানেভঞ্জনের উচ্চতার কোনো জায়গা থেকে ক্লাইমেন্টেশন অর্থাৎ শরীর সইয়ে নিয়ে পরদিন টংলু বা টংলুংয়ের উদ্দেশ্যে রওনা হওয়া উচিত। এই জায়গার নাম মেঘমা, অর্থাৎ মেঘে ঘিরে থাকা জায়গা। বোর্ডে লেখা উচ্চতা 2600 মিটার অর্থাৎ 9500 ফুট। এই মনাস্ট্রি ভারতের সীমানায়, তবে মনাস্ট্রি বন্ধ থাকায় ভেতরে ঢোকা গেল না। মেঘমা মনাস্ট্রির বারান্দায় দাঁড়িয়ে রৌদ্রোজ্জ্বল পাহাড় শ্রেণীর দিকে তাকিয়ে ফিঞ্জোকে বললাম, মেঘমাতেই যখন মেঘ নেই, সান্দাকফুতেও থাকবে না। ফিঞ্জো কোনো উত্তর দিল না, শুধু একটু হাসল। পাহাড় এখানে ক্রমশ ধূসর হয়ে উঠছিল। সকাল থেকে পরিষ্কার আকাশ দেখে ওয়েদার নিয়ে বেশ একটা নিশ্চিন্ত ভাব ছিল, কিন্তু টংলু পৌঁছে নিশ্চিন্ত আর থাকা গেল না। দেখলাম রোদ ঝলমলে পাহাড় ঢেকে যাচ্ছে মেঘে, দমকা হাওয়ার কুয়াশায় দেখে যাচ্ছে চারপাশ। গাড়ি থেকে নেমে টংলু হ্রদের ধারে পৌঁছালাম। পরিষ্কার দিনে এ হ্রদের জলে ঘুমন্ত বুদ্ধের প্রতিচ্ছবি দেখা যায়। হাতে সামান্য জল নিয়ে যখন বললাম, নমো বুদ্ধায় নমো, দিগন্ত জুড়ে এখন মেঘ, আর জলে সেই মেঘেরই প্রতিচ্ছবি। এবার আমরা যাব টুমলিং, ওখানেই আমাদের নাইট স্টে। টংলু থেকে টুমলিংয়ের দূরত্ব মাত্র 3 কিলোমিটার, সময় লাগে 9 মিনিট। টংলু ইন্ডিয়াতে, টুমলিং নেপালে। টংলুতে মেঘ কুয়াশা, আর টুমলিংয়ে এসে দেখলাম রোদ্দুর। ভাবলাম এ বড় বিচিত্র জায়গা, 1 থেকে 2 কিলোমিটারের মধ্যেই বারবার পাল্টে যাচ্ছে দেশ। 10 মিনিটের মধ্যেই মেঘলা দিন হয়ে যাচ্ছে রোদ ঝলমলে। টুমলিংয়ের সৎকাল লজ, আমরা রুম বুক করেছি, যদিও ট্রেকারদের জন্যে করও আছে। এখানে ঘড়িতে এখন সময় 2:30। মালপত্র ঘরে ঢুকিয়ে তাই হাজির ডাইনিং রুমে। পাওয়া গেল ধোঁয়া ওঠা ভাত, সবজি, ডিম কারি, আর তার সাথে স্পেশাল ঘি। খাওয়া সেরে আধ ঘন্টার বিশ্রাম নিয়েই বেরিয়ে পড়লাম। এখানে টুমলিং মোড়ে দেখলাম একটি মাত্র দোকান, মোমো, ম্যাগি,
পাওয়া যায়, চা কফি পাওয়া যায়, আবার ওয়াইনও পাওয়া যায়। তবে তার সাথে পাওয়া গেল দোকানের বাইরে সিমেন্টের স্ল্যাব দিয়ে তৈরি বেঞ্চ। কাপ চা নিয়ে সেখানেই বসে পড়লাম। সামনে দিগন্ত বিস্তৃত পাহাড় শ্রেণী, যেন এক পালঙ্ক, আর সেখানে বরফের চাদর মুড়ি দিয়ে শায়িত বুদ্ধ। দিন শেষ হয়ে আসছিল। দিগন্তে চলছিল রঙের খেলা। সূর্যাস্তের শেষ আলো কাঞ্চনজঙ্ঘার শিখর ছুঁয়ে বিদায় নিতেই তুমলিংয়ে রাত নেমে এলো। নির্জন রাস্তা ধরে ফিরে এলাম হোমস্টেতে। হোমস্টেতে ফিরে গরম চা আর তার সাথে গরম পেঁয়াজি খেতে খেতে গল্প জুড়লাম होमस्टे दीदी साथे। ऐसा गांव था पहले तो ऐसा, और 92 से थोड़ा होमस्टे चल रहा है तुमलिंग में। उसके पहले कैसे क्या सब? उसके पहले तो गांव था, गाय पालता था, बकरा पालता था, खेती करता था थोड़ा कुछ। अभी तो टेकर्स आता था, जैसे बाथरूम टॉयलेट होने से भी चलता था। अभी मैं फर्स्ट शादी करके इधर आया था तो बेम्बू का घर था, काठ का घर था, पाइन का घर था। হোমস্টে থেকে বেরিয়ে একটু হাঁটছিলাম। পাশের শিখর লজে দেখলাম বারবিকিউ চলছে। ঘড়িতে সময় 7:30, কিন্তু এখানে যেন নিশুতি রাত। বাইরে চলছে দমকা হাওয়া, রয়েছে হাড় কাঁপানো ঠান্ডা, আর আকাশ জুড়ে নক্ষত্ররা এখানে যেন সংখ্যায় অনেক বেশি। আকাশের নক্ষত্ররা যেন অনেক বেশি উজ্জ্বল। রাত 8টায় ডিনার, রুটি, ভাজা, ডাল আর চিকেন। 8:30টায় শুয়ে পড়লাম। এখানে 8:30টায় শোয়া মানে বেশ রাত করে শোয়া। তুমলিংয়ে সূর্যোদয়। ধীরে ধীরে সূর্যের প্রথম আলো ছড়িয়ে পড়ল পাহাড় থেকে পাহাড়ে। এক কাপ চা খেয়ে বেরিয়ে পড়লাম গ্রাম ঘুরতে। গ্রামের একজনকে দেখলাম পরম মমতায় তার ল্যান্ড রোভার গাড়ি পরিষ্কার করছেন। জানালেন আগে 43টা ল্যান্ড রোভার ছিল এ রুটে, এখন কমে হয়েছে 20টা। অ্যান্টিক গাড়ি হিসাবে ল্যান্ড রোভারকে প্রচুর দামে বিক্রি করে সবাই বলেরো গাড়ি কিনছে। তুমলিং নেপালে, কিন্তু বাংলা লেখা দেখে বেশ অবাক হলাম। বাংলা লেখার কারণ কি? বাঙালি পর্যটকরা যত্রতত্র জঞ্জাল ফেলে, নাকি এখানে প্রচুর বাঙালি বাস করে, তা ঠিক উদ্ধার করতে পারলাম না। দেখলাম রয়েছে সেমিনার হল। চোখে পড়ল আরেকটি হোমস্টে, গুরুং হোমস্টে।
এবার শিকার লজ, টুমলিংয়ের সেরা হোমস্টে, মোট রুম 26টা। ঘুরতে ঘুরতে এখানে এসে এক নতুন অভিজ্ঞতা হলো। দেখা হলো বিকল্প বিকাশ নামের এক গ্রুপের সাথে। এরা ট্রেক করে টুমলিং এসেছেন। এ রাস্তা হেঁটে আসা বেশ কঠিন, কিন্তু যেটা অবাক করার মতো ব্যাপার তা হলো এই গ্রুপের সকল সদস্যই অটিস্টিক চিলড্রেন অ্যান্ড অ্যাডাল্ট এবং তাদের গার্জেন। এই গ্রুপের কর্ণধার অনির্বাণ মজুমদার। আমরা তার উদ্যোগকে জানাই অন্তরের কুর্নিশ। এখানকার নতুন গড়ে ওঠা হোমস্টে গ্রিন হিল প্যারাডাইস। এখানে দেখা হলো আরেক গ্রুপের সাথে, 6 বন্ধুর গ্রুপ, যে গ্রুপের সর্বকনিষ্ঠ সদস্যের বয়স 67, আবার সর্বোচ্চ 74। মনে মনে বললাম, কি বলে সান্দাকফু প্রবীণদের জন্য নয়। দেখা হলো এক দিদির সাথে। ছবি তুলছি দেখে বললেন, ज्यादा फोटो लिएगा तो हम जल्दी ऊपर जाएगा ना। তিব্বতে পুরি, আলুর তরকারি আর ডিম সেদ্ধ খেয়ে দ্রুত তৈরি হতে হলো টুমলিং থেকে সান্দাকফু যাবার জন্য। গাড়িতে মালপত্র তোলা চলছিল। দেখলাম বিকল্প বিকাশের সদস্যরা টুমলিং ছাড়ছে। ওরা কলকাতা ফিরবে। গাইড নিয়ে আসা খড়গপুর IIT এমটেকের টিমকে দেখলাম প্রবল উৎসাহে হাঁটা শুরু করেছে। ওরা ট্রেক করে সান্দাকফু যাবে। আর আমি টুমলিং মোড়ে দাঁড়িয়ে ভাবছিলাম সকালে দেখা হওয়া দিদির কথা। ज्यादा फोटो लिएगा तो हम जल्दी ऊपर जाएगा ना। উপর জায়গা, ওপর বলতে বোধহয় দিদি স্বর্গের কথা বোঝাতে চেয়েছেন। স্বর্গ কীরকম তা কেউ জানে না। এখানকার ধূসর পাহাড়, ঘন নীল আকাশ, বরফের চাদর মুড়ি দিয়ে শায়িত বুদ্ধ, হিমালয়ের গন্ধমাখা মানুষ, সব নিয়ে এ জায়গার কোনো অবস্থাতেই স্বর্গের চেয়ে কম যাবে না। ইঞ্জু গাড়িতে ওঠার জন্য তাড়া লাগানোয় হোঁশ ফিরল। মনে পড়ল যেতে হবে সান্দাকফু। আশা রাখবো আপনারাও থাকবেন সাথে। দেখা হচ্ছে পরবর্তী পর্বে।